করবে করুক, এখন আমি চিন্তা করতেছি যে আমার নিজের মতো করে লাইফটা আসলে আমার ঠিক করা উচিত। বাবা মা আসলে খারাপ ভেবে কিছু বলতেছে যে বিষয়টা এমন না, যাতে মেয়েকে রেখে আমি তাদের কাছে চলে যাই। মেয়েকে নিলে আমার হচ্ছে ভালো জায়গায় বিয়ে দিতে পারবে না, তারপরে সংসার ছেড়ে যাই নাই, সে ধরনের চিন্তা ভাবনাও আমি করি নাই, কিন্তু এখন আমি বাধ্য হইতেছি। যাদের মেয়ে তারাই নিয়ে যাবে, তো মেয়ের প্রতি এত মায়া রেখেই বা আমার কি লাভ হবে? ম্যাক্সিমাম কিন্তু পুরুষরা হয়, তা আমি আসলে বাইরে গিয়ে কোনো কাজ করতে চাই না। শেষ করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার বিপদের সময় আমার পাশে দাঁড়াবেন। যেই কথাটা আমি একটু আগেও বললাম, এই শবে কদরের রাতেও বড় সতীন আর আমার শাশুড়ির জীবনেও মাফ পাবে না। আর এই কথাটা আমি বারবার বলতে পারি, কারণ আল্লাহ তার বান্দার হক কখনোই, যদি আমি তাদেরকে ক্ষমা না করি, জীবনেও ক্ষমা করবেন, এটা আল্লাহ নিজেই বলে দিস। আলহামদুলিল্লাহ গাইস, আজকে তো শবে কদর, আর এই শবে কদরের রাতে দুইটা মানুষ নিয়ে কথা না বললেই না, সেটা হচ্ছে বড় সতীন আর আমার শাশুড়ি। মানে আমার সুন্দর জীবনটাকে তারা যে কিভাবে নষ্ট করছে, আমার সংসারটারে পুরা এলোমেলো করে দিছে। মানে এইরকম ভাবেও কেউ সংসার করে, কোনো একটা সংসার এইরকম ভাবে কেউ নষ্ট করতে পারে? আমার জামাই নাই, আজকে 6টা দিন হয়ে গেছে, এই সুযোগে শাশুড়ি মা সংসারটা আলাদা করে দিছে, আলাদা করে দিয়ে এখন মজা নিতেছে বসে বসে। আর কি কি করছে সেটা তো আপনারা ইতিমধ্যে জানেনই, আমার আর বলতে হবে না। তো এখন কথা হচ্ছে, আই হাই টাইলস না ভাঙ্গা যায়, তারপরে আমার আবার দোষ দিবে। যাই হোক, আজকে টাইলসের হচ্ছে পুডিং করে গেছে, এগুলো এখন আমার আবার পরিষ্কার করতে হবে। অলরেডি আমি 2বার পরিষ্কার করে ফেলছি, আজকে আবার পরিষ্কার করতেছি। তারপরে এই যে সাইডগুলোতে রং করবে, এই যে আপনারা দেখেন পুডিং করে গেছে, মনে হয় আজকে পুডিং করার পরে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, চকচক করতেছে। আর সবচেয়ে দুঃখের জিনিস কি জানেন, এই বাড়িটা আমার হওয়ার কথা ছিল, এই আফসোসে আমি কাটাইতে পারতেছি না যে আমার বাড়িতে এখন আমি কাজের বুয়া হয়ে থাকতেছি। যাই হোক, এটা এখন আমার বাড়ি না, হওয়ার কথা ছিল। তো এখন হচ্ছে আমার 3বার হচ্ছে অলরেডি পরিষ্কার করা হয়ে যেতেছে। তারপরে আবার এই দেয়ালগুলো নাকি রং করবে, চিন্তা ভাবনা করতেছি যে ওই যে মানুষ আইনা কাজ করলে তো টাকা দিতে হবে, তারা আবার বেশি টাকা ধরবে, আমার তো কম টাকায় বুঝ দিয়ে দিতে পারে, কারণ আমি তো এখন অসহায়, যাইতে পারতেছি না, কিছু করিও না। মানে যাই করুক না কেন, এই বাড়িতেই পড়ে আছি, এখন এই দেয়ালের ঘষাঘষির কাজগুলো না আমারে দিয়ে করায়, আবার পারলে রংটাও করাই নিবে, আল্লাহ জানে আমার দিয়ে কি করে। তখন আবার আমার এই সিঁড়ি পরিষ্কার করতে হবে। তো অনেকে একটা কথা বলেন আমারে যে নিজের বাড়ির কাজ নিজে করবেন, এটার মধ্যে এত অপমানের কি আছে? তো তাদেরকে আমি প্রশ্নের উত্তরটা দিতেছি, দাঁড়ানি মইটা আগে একটু রেখে আসি। গাইস দেখেন, ছাদে আসার পরে কি সুন্দর একটা ওয়েদার দেখছি। আমার না মনে হইতেছে কি আজকে শবে কদর, কারণ এই পুরা মানে কি বলে শবে কদরের বিজোর রাতগুলা যে গেছে না, কখনো ওয়েদার এমন ছিল না, মেঘলা মেঘলা ছিল অন্যান্য দিন, কিন্তু আজকে আকাশ একদম পরিষ্কার। আর শবে কদরের রাত্রি কিন্তু এইরকমই লক্ষণ যে আকাশ পরিষ্কার থাকবে, শীতল বাতাস দিবে, ওয়েদার দেখলেই মনে হবে যে আজকে শবে কদর। তা আমারও এমন মনে হইতেছে। আর এই শবে কদরের রাতে বড় সতীনের শাশুড়ি কখনোই ক্ষমা পাবে না, আমার জীবনটা নিয়ে যা করছে, আমার সংসারটা এইভাবে এলোমেলো করার কারণে। আর আল্লাহর কাছে কিন্তু সবচেয়ে অপছন্দের জিনিস এটাই, যে কারোর সংসার, সুন্দর সংসার নষ্ট করে দেওয়া। তো যাই হোক, আপনারা যাই বলেন না কেন, আমি বরাবর একটা কথাই বলবো যে ওরা জীবনেও মাপ পাবে না, আমার কাছ থেকে তো পাবেই না। আর বান্দার হক যারা নষ্ট করে, সেটা কিন্তু বান্দার কাছ থেকে মাফ চাইতে হয়। বান্দা যদি মাফ করে তবে আল্লাহ মাফ করে, না হলে আল্লাহ কখনো এইসব বিষয়ে মাফ করে না। যাই হোক, আমাদের ছাদে কিন্তু অনেক কিছু হয়েছে, যেটা আপনাদেরকে এখন পর্যন্ত দেখানো হয় না। আসলে কি বলবো, এত কাজ করতে হয় আমার সারা দিনে, এত ব্যস্ততা, আমি আপনাদেরকে কিছু মানে বলার বা দেখানোর মতোই টাইম পাই না। আজকে কাজ করতে করতে দেখেন না, আমি ভিডিও মানে কোনো ভিডিও চ্যানেলে আপলোড করতে পারি নাই। এর মধ্যে আবার এক্সট্রা কাজ বাড়াইছে, কবুতর আনছে নতুন করে আরো কয়েকটা কিনে, তারপরে এদিকে নাকি মাছ চাষ করবে, হাউজিং করতেছে, যেটা আগের ব্লগে আপনাদেরকে দেখাইছি। ওই যে ফ্রি কাজের বুয়া পাইছে না, ঠিক মতো আমার কিছু দেয়ও না, টাকা পয়সাও দেয় না, মানে একটা বাড়ির বিনিময়ে জাস্ট আমি আমার মেয়ের এক রুমে পড়ে থাকি, খাওয়া নাই, পড়া নাই, কিছু নাই, সব আমার নিজের মানে টাকা খরচ করেই করতে হয়। শুধু এই বাড়িটাতে আমি থাকি, সেইটার বিনিময়ে তাদের সমস্ত কাজ করে দিতে হয়, যা আদেশ ফরমাইশ করে সেই সব কিছু মানতে হয়। মানে কয়দিন পরে মনে তাদের পাও আমার টিপে দিতে হবে। যাই হোক গাইস, নিচের ওই সিঁড়িগুলোতে কিন্তু এত বালি নাই, কিন্তু এইদিকে এত পরিমাণে বালি, আপনারা দেখতেছেন কিনা আমি জানি না, হয়তোবা ছাদের থেকে ধুলাবালি এসে পড়ছে। তো আমি যেটা বলতেছিলাম, নিজের বাড়ির কাজ করলে কি কখনো কাজের বুয়া হয় নাকি? আরে ভাই, নিজের বাড়ির কাজ করলে তো কাজের বুয়া হয় না, আমিও জানি,
এই যে বড় দিন 4 মাস ধরে নাই, আমি ওনাদেরকে কাজবাজ করে খাওয়াই নাই, ঘরের কাজগুলা কে করে দিয়ে গেছে? আমার কি 10-5টা করে কাজের বুয়া রেখে দিয়ে গেছিল যারা আমার কাজ করে দেয়? আমিই তো করছি আমার সংসারের কাজ। কিন্তু এখন যে কথাগুলো বলছে সেটা তো অপমানজনক। তার ব্লগে সব, এই যে আমার শাশুড়ি মা যে ব্লগটা লাস্ট আপলোড করছে সাকিব বিগ ফ্যামিলিতে, সেখানে বলছে কি যে আমার ঘরের সব কাজ তুমি করে দিবা, তার মানে বিনিময়ে শুধু তুমি আমার বাড়িতে থাকতে পারবা। আর এই জিনিসটা কিন্তু অনেক আপুরা ধরতেও পারছে, আপনারা মানে অনেকে ধরতে পারছে, অনেকে ধরতে পারে না, অনেকে এটা নিয়ে আবার বাহবাও দিচ্ছেন। এক একজনের এক এক রকম মতামত। তো তাদের জন্য আমার এই কথাটা বলা। নিজের বাড়ির কাজ করতে তো ভাই, নিজের সংসারের কাজ করতে কোনো মেয়েরই খারাপ লাগে না। এই সবে কদরের রাতও বড় সতীন আর আমার শাশুড়ির জীবনেও মাফ পাবে না। আর এই কথাটা আমি বারবার বলতে পারি, কারণ আল্লাহ তার বান্দার হক কখনোই, যদি আমি তাদেরকে ক্ষমা না করি, জীবনেও ক্ষমা করবে না, এটা আল্লাহ নিজেই বলে দিচ্ছে। তো তারা আমার জীবনটা নষ্ট করছে, এটার কারণে তো আমি ওদেরকে মাফ করবই না। বড় সতীনের মন চাইছে, ও চলে গেছে, ভালো কথা, ও সমস্ত দোষ আমার উপর দিয়ে চালাইছে। আর শাশুড়িরা কিন্তু তার ছেলের সাথে সব কিছু ভালো যোগাযোগ করতেছে, সব করতেছে, মাঝখান থেকে মানে আমার আর আমার মেয়ের জীবনটা নিয়ে একটা হেলা খেলা শুরু করছে। আমার লাইফ নিয়ে যেমন তেমন, আমার অবুঝ নিষ্পাপ বাচ্চাটা কষ্ট পাইতেছে, সেটার জন্য কি তারা কখনো মাফ পাবে? আমার মেয়ে যে কষ্টগুলো পাইতেছে এই বয়সে, এত ভালোবাসা দেখে, এখন আমার মেয়েটারে এত পরিমাণ কষ্ট, আমি মা হয়েও তো জীবনে ক্ষমা করব না। সব শেষে না ঘুরে ফিরে একটা জিনিসে আসে যে আমারে আর আমার মেয়ের মানে সংসার থেকে তারাই দেওয়ার চেষ্টা চলতেছে, যেটা আমার বুঝতে একদমই বাকি নেই। এই কারণে আমার এত কষ্ট হওয়া সত্ত্বেও আমি আসলে এই সংসারে রয়ে গেছি। আপনারা সবাই বলেন না যে আপনার এত কষ্ট করে এখানে থাকার দরকার কি? অনেকে আবার খুঁজে বলেন যে আপনার বাবার বাড়ি না এত ভালো, আপনি আপনার বাবার বাড়িতে চলে যেতে পারেন না। তো তাদেরকে বলি আমি আসলে হার মানতে চাই না। আমি এতদিন কষ্ট করে গেছি, হার তো কখনোই মানবো না। আর আমি মানে এই সংসার থেকে গেলে ওদেরকে অবশ্যই উচিত শিক্ষা দিয়ে যাব। তারপরে অনেকে এই জিনিসটা নিয়ে প্রশ্ন তুলছেন কালকের ব্লগে, যে আমি বলছি যে আমার বাবার বাড়ি থেকে আমাকে বিয়ে দিয়ে দিতে চায়। আচ্ছা, আপনারা কি জানেন না? যাই হোক গাইস, কাজটা আমি একটু পরে করতেছি, আজকে সবে কদরের রাত, ব্লগটা বেশি দেরি করব না, এক জায়গায় কথাগুলো বলে শেষ করে ফেলি। আর আমি আমার বাবার বাড়ি নিয়ে কথা বলতেছিলাম। কি হয়েছে আসলে, আমি এমন পরিস্থিতির মধ্যে আছি, কিছু করতেও পারতেছি না, সহ্য করতে পারতেছি না। আর এইদিকে আমার বাবার বাড়ি থেকে বারবার শুধু বলা হইতেছে যাতে মেয়েকে রেখে আমি তাদের কাছে চলে যাই, মেয়েকে নিলে আমার হচ্ছে ভালো জায়গায় বিয়ে দিতে পারবেন ইত্যাদি অনেক কথা। এখন আমি নিজেও কনফিউশন হয়ে যাইতেছি যে আমি আসলে কি সিদ্ধান্ত নিব। মানে মেয়েকে ফেলে এখন আমি যাব না কি করব? আমার মেয়ের কারণেই তো আমার এতদিন এত কষ্ট ছিল। এখন কি বলবো, মেয়েরে যে আমি লালন পালন করব, একটা সময় দেখা যাবে কি একটা নির্দিষ্ট সময় আছে, আইন বলেও তো একটা কথা আছে, যাদের মেয়ে তারাই নিয়ে যাবে। তো মেয়ের প্রতি এত মায়া রেখেই বা আমার কি লাভ হবে? আসলে আমি সবকিছু মিলে মাথার মধ্যে সবকিছু গুলাই যাইতেছে। এই যে সংসার আলাদা করে দিছে, এত কষ্ট হইতেছে, ঠিকমতো খাবার খাইতে পারতেছি না, ঠিকমতো কিছু করতে পারতেছি না, অসুস্থ হয়ে যাইতেছি দিনের পর দিন। তারপরে সংসার ছেড়ে যাই নাই, সে ধরনের চিন্তা ভাবনাও আমি করি নাই, কিন্তু এখন আমি বাধ্য হইতেছি। কারণ আমার জামাইয়ের তো আমার প্রতি ভাই কোনো রেসপন্সিবিলিটিসই নেই, মানে কোনো যে একটা দায়িত্ব আছে, আমি যে তার বউ, 6টা দিন হয়ে গেছে সে জানার পরেও কোনো ধরনের কোনো যোগাযোগ নেয় নাই। তো এই সংসারে আসলে আমি থাকারও কোনো মানে খুঁজে পাই না। তাদের সন্তান, তাদের নাতিপুতি তারা কিভাবে মানুষ করবে, করুক। এখন আমি চিন্তা করতেছি যে আমার নিজের মতো করে লাইফটা আসলে আমার ঠিক করা উচিত। বাবা মা আসলে খারাপ ভেবে কিছু বলতেছে যে বিষয়টা এমন না, সবার ক্ষেত্রেই কিন্তু বাস্তবতা এমন। হ্যাঁ, আপনি আমার ক্ষেত্রে নতুন দেখতেছেন, বিষয়টা এমন না। প্রত্যেকটা ডিভোর্সি মেয়ে ডিভোর্স হয়ে যাওয়ার পরে কি হয়, তাদের বাবা মা বাচ্চাটা দিয়ে দেয়। বাচ্চাটা যদি না দেয় তাহলে কিন্তু ভালো জায়গায় বিয়ে দিতে পারে না। কে নিবে আরেকজনের বাচ্চার দায়িত্ব? কে নিতে চায় বলেন? এটা তো খুব নর্মাল একটা বিষয়। এই কারণে যে আমার বাবা বলতেছে দেখে আমার বাবা খারাপ, বিষয়টা এমন না। ডিভোর্স হয়ে যাওয়ার পরে আল্লাহ না করুক আপনার জামাইয়ের সাথে ডিভোর্স হয়ে গেল, অনেক দিনের সুন্দর সম্পর্ক ছিল, আপনার বাবা মায়ের সাথে আপনার সম্পর্ক অনেক ভালো, আমার বাবা বাড়ির সাথে না হলে আমার সম্পর্কটা একটু খারাপ, এই কারণে তারা আমাকে এই কথাটা বলতেছে। বিষয়টা এমন না, আপনার বাবার বাড়ির সাথে আপনার সম্পর্ক ভালো, কিন্তু ডিভোর্স হয়ে গেছে। আজকে আপনি বাচ্চাটারে নিয়ে গেছেন, কালকে আপনারা বলবে কি মানে যাদের বাচ্চা তাদেরকে দিয়ে দে, আমাদের মেয়ে আমাদের নিজের মতো করে আমরা ভবিষ্যৎ সাজাবো, অন্য জায়গায় বিয়ে দিব, না হলে বাচ্চাটা যদি থাকে ভালো জায়গায় তোর বিয়ে দিতে পারবো না। মানে আপনার তখন যত কষ্ট হয়, আপনি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন যে তাদের কথা শুনতে আপনি বাধ্য। কিন্তু এখানে কিছু কথা আছে, মানে অন্যান্যদের ক্ষেত্রে এতক্ষণ আমি আমার বাস্তবতা কোন জায়গা থেকে বললাম যে আমার আসলে ডিপেন্ড হয়ে থাকতে হবে কারোর উপরে, আমার ওই ধরনের সামর্থ্য নাই।
যেসব মেয়েদের কোনো ধরনের সামর্থ্য না থাকে, অ্যাবিলিটি না থাকে, তাদেরকে হচ্ছে বাবার বাড়ি যেটা বলে ডিভোর্সের পরে সেটাই শুনতে হয়। কিন্তু এক্ষেত্রে তো আমার একটা মানে প্ল্যাটফর্ম আছে অলরেডি, তো সেখানে আমি যদি একটু পরিশ্রম করি আমি কিন্তু অনেক কিছু করতে পারি। প্লাস আপনাদের ভালোবাসাও কিন্তু আমার অনেক বেশি প্রয়োজন, যেটা আপনারা আমাকে সহজে দেখাইতে চান না। কেন চান না আমি আসলে জানি না। যে একটা মেয়ে বিপদে পড়ে আছে, আপনিও তো একটা মেয়ে, বিপদে পড়ে আছে, তাকে হেল্প করতে সমস্যা কিসের? আসলে যাই হোক, এত কিছু বলতে চাই না, এতটুকুই আপনাদেরকে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন যেটা বলতেছিলাম, আমার তো এই ডিপেন্ডেবলের কোনো দরকার নাই। তারপরে আমি যদি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হই তাহলে কিন্তু আমি অনেক কিছু করতে পারি, এখনো লাখ লাখ টাকা ইনকাম করতে পারি। আসলে সেইগুলা করার জন্য কিন্তু আমাকে বাইরে যেতে হবে। যেমন একটা প্রমোশনাল শ্যুট করতেই কিন্তু বাইরে যেতে হয়, পার্লারে যেতে হয়, তারপরে অনেক মেল আর্টিস্ট আছে যারা মেকআপ করায় দেয়, অনেক ব্যাপার স্যাপার আছে। তারপরে ড্রেসের শ্যুট করব, সেই ক্ষেত্রেও দেখা যায় কি কিছু জায়গায় রেস্ট্রিকশন থাকে যে তাদের ফটোগ্রাফার দিয়েই মানে সবকিছু করতে হবে, তাদের মেকআপ আর্টিস্ট থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় কি বাইরে যখন কাজ করতে যান না, মেকআপ আর্টিস্ট ম্যাক্সিমাম কিন্তু পুরুষ হয়। তা আমি আসলে বাইরে গিয়ে কোনো কাজ করতে চাই না, ঘরে বসেই যতটুকু করা যায় ততটুকু করতে চাই। এমন না যে ঘরে বসে করলে আমি আমার মেয়েকে নিয়ে চলতে পারবো না, আমরা দুইটা মানুষ, আমাদের খরচই বা কি, আর আমি তো হিসাব করে চলবই। তো ঘরে থেকেই যতটুকু পারি ভালোভাবে মানে মেয়েকে নিয়ে থাকতে চাই, বাইরে আসলে যাইতে চাই না। আর আমি কেমন জানেন, আমি আগে থেকে এসব বিষয়ে অনেক বেশি সেন্সিটিভ। এই যে মানুষজন ড্রেস কিনতে যায় না, ট্রায়াল দেয় না, ট্রায়াল রুমে গিয়ে আমি সেটাও করি না ভয়ে। যে জানিনি যে এখনকার জিনিসগুলো কেমন হয়, ট্রায়াল রুমে পর্যন্ত গোপন ক্যামেরা লাগানো থাকে। তারপরে আমি যে কোনো একটা ব্রাইডাল শ্যুটে যাব, ভয়টা কোন জায়গায় শুনেন। মানে আমি এসব নিয়ে কিছু বলতে চাই না। তো বাইরে গেলে না বিষয়টা অন্যরকম, যেটা আপনারা বুঝতেই পারতেছেন। আমি আর ভেঙে চুরে কিছু বলতে চাই না। তো এটা হচ্ছে কথা, আমি বাইরে গিয়ে কিছু করতে চাই না, ঘরেই করতে চাই। আমার যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে অলরেডি, তারপরে আমার কিছু ভালোবাসার মানুষ আছে। তো আপনারাই যদি আমাকে ভালোবাসা দেন, আরও কিছু আছে যে আমার হেটার্স, তাদের কথা না বলি, তারাও একটা সময় হয়তো আমার ফ্যান হয়ে যাবে। মানে যা পরিস্থিতি চলতেছে, না হয়ে কই যাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে চাই। আর আবারও বলবো, শেষ করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার বিপদের সময় আমার পাশে দাঁড়াবেন। এতটুকু আপনাদের কাছে আমার চাওয়া। আমি আমার মেয়েকে নিয়ে ভালোভাবে বাঁচতে চাই। তো আল্লাহ হাফেজ। শবে কদরের রাতে সবাই বেশি বেশি ইবাদত করবেন, আর মুনাজাতে অবশ্যই আমাকে আমার মেয়েকে রাখতে ভুলবেন না।